সালাম আলাইকুম। অনেকেরই নিশ্চয়ই ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে বিশ্লেষণ আছে, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন জার্নাল থেকে যে প্রতিবেদনগুলো আসে সেগুলো থেকে। প্রতিনিয়ত পশ্চিমা গণমাধ্যমগুলো জাহির করার চেষ্টা করছে যে, বা আমরাও পার্সোনালি অনেকে মনে করছি যে আমেরিকার বিরুদ্ধে লড়াই ভাই, যে কোনো দেশের ঘাম বের হয়ে যায়, সেখানে ইরান আসলে কতটুকু টিকবে, বা রাজধানী তেহরানকে যেভাবে মুরগির মতন ফ্রাই করে ফেলছে বা বিভিন্ন জায়গায় অভিযান চলেছে, সেক্ষেত্রে ইরান আসলে কতটুকু লং লাস্ট করতে পারবে। তো আপনাদেরকে একটু ব্যাকে নিতে চাই। প্রায় 3 বছর যাবৎ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে বীরদের ছোট্ট একটা এরিয়া, নাম ছিল গাজা, সেই এলাকাটার মধ্যে এত শত অভিযান চালিয়েও একটা জিনিস করতে পারে না, সেটা হচ্ছে বীরদের তৈরি ভূগর্ভস্থ যে টানেল আছে, আরেকটা শহর, সামরিক শহর, এই টোটাল টানেলটার ধরেন 10%ও ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্ররা মিলে আবিষ্কার করতে পারেনি। তো সেই ক্ষেত্রে ইরান, তারা কি আসলে এমনি লড়াইটা করছে? আলোচনায় উঠে এসেছে মোজাইক ডিফেন্স। আসলে এটা কি, কেন বলা হচ্ছে যে ইরান লম্বা সময় লড়াই চালাতে পারবে? আসুন দেখি আজকের ভিডিওতে একটু বিস্তারিত। প্রায় 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের যুদ্ধগুলো বিশ্লেষণ করে ইরান এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, অর্থাৎ গেল 20 থেকে 25 বছর বিভিন্ন জায়গায় আমেরিকা যে অভিযানগুলো চালাচ্ছে, তাদের সেগুলোর কৌশল, সিস্টেম, কখন কিভাবে কোন ধরনের মুভমেন্ট নেয়, সবকিছুর একটা অ্যানালাইসিস আপনার ইরানের ছিল। আর সেইটার বেসিস করেই আপনার একটা ব্যবস্থা তৈরি করেছে ইরান, যাতে রাজধানী বোমার হামলার শিকার হলেও, অর্থাৎ রাজধানী তেহরান যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরেও যেন যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে এই বক্তব্য শুধু বক্তব্য নয়, বরং ইরানের প্রতিরক্ষা নীতির মূল যুক্তিটাই সামনে তুলে আনে। তেহরানের এই নীতির কেন্দ্রে এমন একটি ধারণা আছে যাকে ইরানের সামরিক বিশ্লেষকরা বলেন ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স। সহজ বাংলায় যদি বলি, বাংলাদেশে যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হলো, 5 জন সমন্বয়ক তাদেরকে ডিবি হারুন তুলে নিয়ে গেল। আমরা সবাই ভাবলাম আন্দোলন শেষ, কিন্তু দেখলাম যে আন্দোলনটা আসলে কোনো নেতা বেসিস একটা আন্দোলন ছিল না, এটা কন্ট্রোল হতো অন্য জায়গায়। অর্থাৎ এই 5 জনকে ধরে নেওয়ার পর এরকম আরো 500 জন ছিল গ্রাউন্ড লেভেলে, যার কারণে সরকার এই আন্দোলনটাকে দমন করতে পারেনি। তদ্রূপ ইরানও রাজধানী তেহরানকে সাইজ করে ফেললেই যে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না। ইরান বলছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের হয়তো শীর্ষ সামরিক কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা, যোগাযোগ নেটওয়ার্ক, এমনকি কেন্দ্রীয় নিয়ন্ত্রণও হারিয়ে যেতে পারে, তবু যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ শুধু তেহরানকে কিংবা সর্বোচ্চ নেতৃত্বকে রক্ষা করা একমাত্র উদ্দেশ্য নয়, মূল লক্ষ্য হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টিকিয়ে রাখা, যুদ্ধরত ইউনিটগুলোকে সক্রিয় রাখা এবং একটি বড় হামলার মাধ্যমে যুদ্ধ যাতে শেষ হয়ে না যায় হঠাৎ করে, তা নিশ্চিত করা। তো সেই জন্যই মোজাইক ডিফেন্স মূলত ইরানের ইসলামিক যে গার্ডস আছে, অর্থাৎ আইআরজিসির একটা সামরিক ধারণা। বিশেষ করে সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফরি 2007 থেকে 2019 এই ধারণাকে জোরালোভাবে এগিয়ে নিয়েছিল। এই কৌশলে রাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামোকে একক কমান্ডের অধীনে না রেখে বিভিন্ন আংশিক স্বাধীন স্তরে ভাগ করা হয়। ফলে কোনো বড় হামলায় একটি কমান্ড ধ্বংস হলেও পুরো সিস্টেম ভেঙে পড়ে না। এই ব্যবস্থার মধ্যে আইআরজিসি, বাসিজ, নিয়মিত সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং স্থানীয় কমান্ড সবাই একটু ছড়ানো নেটওয়ার্কের অংশ হিসাবেই কাজ করে। যদি কোনো অংশ শেষ হয়ে যায়, অন্য অংশগুলো যুদ্ধ চালিয়ে যেতে পারে। যদি শীর্ষ নেতাও নিহত হন, তবুও কমান্ডিং পজিশন ভেঙে পড়ে না। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় ইউনিটগুলো স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারে। আর এটার প্রধান দুটি লক্ষ্য, একটা হচ্ছে ইরানের কমান্ড ব্যবস্থাকে ধ্বংস করা কঠিন করে তোলা, দ্বিতীয়ত যুদ্ধক্ষেত্রকে এমনভাবে ছড়িয়ে দেওয়া যাতে দ্রুত ফলাফল নির্ধারণ করা যায়। তো কেন এই কৌশল গ্রহণ করলো ইরান? একটা স্বাভাবিক প্রশ্ন। 2001 সালে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে, 2003 সালে ইরাকে যুদ্ধ চালায়, তখন ইরান বুঝতে পারে যে আগামী দিনে তারাই হবে টার্গেট। বিশেষ করে সাদ্দাম হোসেনের পতনের পর আরব যারা শাসন করছিল, তাদের জন্য একটা ইস্যু ছিল যে ভবিষ্যতে তাদের পরিণতি কি হবে। ফলে ইরান
ওই সময় থেকেই প্রস্তুতি নিতে থাকে। আর আমরা যখন আজকে এই লড়াই দেখছি, এই লড়াইয়ের পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা। ইনশাআল্লাহ আমরা যারা হতাশ হচ্ছিলাম তাদের জন্য এই মোজাইক ডিফেন্স একটা আশার নাম, একটা স্বপ্নের নাম। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।